বাংলাদেশে একটা গ্রহণযোগ্য নির্বাচন করার পর 4 মাস পেরিয়ে গেছে। ঠিক 4 মাস 4 দিন পরেই আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বিদেশ সফরে যাচ্ছেন, এবং আমি মনে করি এটা ওয়ার্কিং একটা রিলেশনশিপ আরো ডেভেলপ করার জন্য। আমি বলতে এটা অফিসিয়াল ভিজিট, বাট আমি বলবো যে ওয়ার্কিং ভিজিট। আমাদের প্রধানমন্ত্রী কোন রকমের ওই যে শেখ হাসিনার মতো প্রতি মাসে আপনি দেখতেন যে প্রতি মাসে এমনকি মাসে 2বারও বিদেশ ভিজিট করত, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী অত্যন্ত কার্যকরভাবে প্রয়োজনীয় ভিজিট শুরু করতেছেন বলে আমরা মনে করি। কারণ তিনি টাকা পয়সা নষ্ট করার ব্যাপারে খুবই সিরিয়াস। উনি কোনো মতো টাকা নষ্ট করবেন না, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে আপনি যদি চীন এবং মালয়েশিয়া সফরের কথায় আসেন, প্রথমে উনি চীন যাচ্ছেন 21 এবং 22 তারিখ। 22 তারিখ গভীর রাতে উনি বেইজিং রওনা হবেন কুয়ালালামপুর থেকে। তো আমরা যতটুকু জানতে পেরেছি বা জানি সেটা হলো উনি কুয়ালালামপুরে মূলত 3টি বিষয় ডিসকাস করবেন সোফার। একটা হচ্ছে আমাদের শ্রমিক নিয়ে বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা, এবং আমাদের এই যে রেমিটেন্সের যোদ্ধারা, আপনি জানেন মধ্যপ্রাচ্যের পরে এখন মালয়েশিয়া হচ্ছে আমাদের সবচেয়ে বড় শ্রম বাজার। প্রায় 8 লাখ আমাদের ভাইয়েরা ওখানে কাজ করে। কিন্তু এখন বিগত সরকারের আমলে এমন এক মাফিয়া চক্র 2 একজনের মাধ্যমে 5, 7, 10 লাখ টাকা পর্যন্ত নষ্ট করে তারা ওখানে গিয়ে বিপদে পড়েছে, অবৈধ হয়ে যায়। তো অবৈধদের ব্যাপারে উনি কথা বলবেন, শ্রমবাজার নতুনভাবে খোলার ব্যাপারে কথা বলবেন। এটা হচ্ছে নাম্বার 1 ইস্যু ধরেন। নাম্বার 2 হচ্ছে প্রযুক্তি, ইনভেস্টমেন্ট, আমাদের ছাত্র যারা পড়ে তাদের আরো সুযোগ সুবিধা, অথবা তাদেরকে আরো বেশি স্কলারশিপ দেওয়া যায় কিনা। তারপর আপনারা জানেন মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ এই দেশটাকে, মানে গরিব দেশ থেকে যে মোটামুটি প্রায় উচ্চ ইনকামের দেশে নিয়ে গেছে, প্রায় হয়তো আগে 2 বছর, এখন ওরা উচ্চ মধ্যবিত্তে আছে, এখন উচ্চবিত্তে চলে যাবে। এটার মূল পিছনে ছিল ইনফ্রাস্ট্রাকচার, প্রযুক্তি। আপনি জানেন মালয়েশিয়াতে মাল্টিমিডিয়া সুপার করিডোর নামে সাইবার জায়াতে করছে, যেখানে প্রায় রিজিওনাল বড় বড় প্রযুক্তি জায়ান্টদের হেডকোয়ার্টার। তো এখানেও আমাদের অনেক কিছু করার আছে, বা আমরা মালয়েশিয়া থেকে নিতে পারি, শিখতে পারি, এবং এই ব্যাপারেও কথা হবে বলে আমরা জানতে পারছি। বিশেষ করে সেমিকন্ডাক্টর, আপনি জানেন বিশ্বের অন্যতম সেরা প্রযুক্তিগত মানে একটা প্রোডাক্ট হচ্ছে সেমিকন্ডাক্টর। এই সেমিকন্ডাক্টর এমন এক প্রোডাক্ট যেটা ছাড়া কোনো কিছুই চলে, সেটা কম্পিউটার বলেন, সেটা গাড়ি বলেন, সেটা মোবাইল ফোন বলেন, এনিথিং এন্ড এভরিথিং যেখানে সেমিকন্ডাক্টর দরকার। আপনারা জানেন এটা বলা হয় যে বিশ্বে একটা কোম্পানি বন্ধ হয়ে গেলে সারা পৃথিবী বন্ধ হয়ে যায়, সেটা হচ্ছে তাইওয়ানের TSMC, তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি, যেটা এইটা এত বড় ইম্পর্টেন্ট একটা কোম্পানি। তো সুতরাং আমরা সেমিকন্ডাক্টরে কিভাবে যেতে পারি, এটা মালয়েশিয়ার সাথে আমাদের কথা হইতে পারে। সর্বশেষ যে জিনিসটা ডিসকাশনে আসবে বলে আমরা জানতে পারছি সেটা হলো এই যে লুটেরা বেনজির আহমেদ 2টা হোটেল, একটা হচ্ছে মেরিয়ট রেনেসা কুয়ালালামপুরে, আর একটা হচ্ছে 4 সিজনস শেরাটন। এই 2টা হোটেল পাশাপাশি, সৌভাগ্যবশত বা দুর্ভাগ্যবশত 4 সিজনস হোটেলে আমিও একবার থাকছি, আজ থেকে 10 বছর আগে বলতে পারেন। তো এই 2টা 4 স্টার 5 স্টার হোটেল আমাদের এটা বেনজির বললাম, আমি তো ভুল বললাম, এটা হচ্ছে এসালম। 665 মিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিতে এই 2টা হোটেল কেনা হয়েছে বলা হচ্ছে 2016 সালে, 15-16 সালের দিকে। এটা সম্প্রতি আসছে। আপনারা জানেন তার প্রায় $1 বিলিয়ন বেশি ইনভেস্টমেন্ট আছে সিঙ্গাপুরে। সাইপ্রাসে তার বাড়ি সহ $1 বিলিয়ন ধরা পড়ছে। আমেরিকাতে, আমিরাতে এবং ইংল্যান্ডে, বিশেষ করে লন্ডনে তার বিভিন্ন প্রপার্টিজ ধরা পড়তেছে। তো নতুনভাবে এটা ধরা পড়ছে। তো যারা বিএনপির সমালোচনা করতে চায় তাদেরকে বলবো ওয়েট অ্যান্ড সি। এসালম, বেনজির যত
চোর, দালাল চক্র, মাফিয়া চক্র, লুটেরা চক্র বাংলাদেশে তাদেরকে ধরা হবে। যাই হোক, আমাদের আনোয়ার ইব্রাহিম সাহেবের সাথে এই দুইটা হোটেলের এসালমের ইনভেস্টমেন্ট আছে বলে যে আমরা খবর পাচ্ছি, এটা তদন্ত শুরু করছে। আপনারা জানেন বাংলাদেশে সরকার সারা বিশ্বে বিভিন্ন ল ফার্ম এবং গোয়েন্দা সরকারের মাধ্যমে, গোয়েন্দা সংস্থার মাধ্যমে এগুলা বের করতেছে। এটা সর্বশেষ এক সপ্তাহ আগে মালয়েশিয়ান পত্রিকা দি এজ এটা বেরোইছে। তো সুতরাং এটা নিয়েও কথা হবে। তো মালয়েশিয়ার সফর উনি শেষ করবে, আমি মনে করি মালয়েশিয়ার অত্যন্ত জনপ্রিয় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সাহেবের সাথে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের খুবই ফলপ্রসূ আলোচনা হবে। আপনারা জানেন প্রেসিডেন্ট জিয়া যখন ক্ষমতায় ছিলেন 1981 সালের আগ পর্যন্ত আনোয়ার ইব্রাহিম তখন মালয়েশিয়ার অর্থমন্ত্রী ছিলেন, এবং 81 সালের আগেও উনি অর্থমন্ত্রী ছিলেন। 81 সালের পরে থেকে 1993 সাল পর্যন্ত উনি ডেপুটি প্রাইম মিনিস্টারও ছিলেন। যাই হোক, পরে মাহাথিরের সাথে ওনার একটা ডিফারেন্স অফ অপিনিয়নে চলে যায়। সেই হিসেবে প্রেসিডেন্ট জিয়ার সন্তান হিসেবে তার একটা স্পেশাল মানে থাকবে, এমফেসিস থাকবে বলে আমি মনে করি আনোয়ার ইব্রাহিম। এরপরে উনি সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ চীনে যাবেন 20 তারিখ রাতে, মানে 23 তারিখ আমাদের এখানে। 23, 24, 25, 26, খুব সম্ভবত উনি 27 তারিখ দেশে ফিরবেন সোফার। তো উনার সাথে প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি শিয়াং দুজনের সাথে ওয়ার্কিং মিটিং হবে। একটা জিনিস মনে রাখেন, নর্মালি প্রাইম মিনিস্টার টু প্রাইম মিনিস্টার, আপনি জানেন ওখানে প্রেসিডেন্ট নাম্বার 1 ব্যক্তি এবং লি শিয়াং হচ্ছে প্রধানমন্ত্রী নাম্বার 2। নর্মালি ওয়ার্কিং মিটিংটা হয় বা গুরুত্বপূর্ণ কথাগুলো হয় প্রাইম মিনিস্টার টু প্রাইম মিনিস্টার অথবা প্রাইম মিনিস্টার টু প্রেসিডেন্ট, সরকার প্রধান হিসেবে। কিন্তু এবার দেখা যাচ্ছে আমাদের প্রধানমন্ত্রী দুজনের সাথেই একদম ফুল ফ্লেজেড বৈঠক হবে, ওয়ার্কিং বৈঠক হবে, এবং দুইটাই গুরুত্বপূর্ণ। শি জিনপিং তো বটেই, ইজ দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট অ্যান্ড হেড অফ দ্য কান্ট্রি, এবং দ্বিতীয় ব্যক্তি লি শিয়াং, দুজনের সাথে এই যে গুরুত্বপূর্ণ বৈঠকে যা যা ডিসকাশন হবে বলে আমরা জানতে পারছি, আমি যদি আপনাদেরকে একটু ইয়ের থেকে দেখাই, সেটা হচ্ছে যেমন বাণিজ্য ও কৌশলগত, বাণিজ্যের দিকে আছে, কৌশলগত পরে যাই। সেটা হচ্ছে আপনি জানেন ওদের বিআরআই, বেল অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, যেটা বিশাল প্রকল্প, কয়েকশো বিলিয়ন ডলার প্রকল্প, সেটা নিয়ে আমাদের অংশীদার আরো কি আমরা করতে পারি। $9 বিলিয়ন মধ্যে চীনা অর্থনৈতিক জোন, যেটা সম্প্রতি অ্যাপ্রুভ করা হয়েছে, বঙ্গবন্ধুর আধুনিকায়ন, রিনিউয়েবল এনার্জি, বিশেষ করে WWS যেটাকে বলে, ওয়াটার, উইন্ড এন্ড সোলার। তারপরে হচ্ছে আপনার প্রযুক্তি, কৃষি এবং স্বাস্থ্য, চট্টগ্রাম থেকে কুনমিং এবং বেইজিং অথবা সাংহাই বিমান চলাচল, চট্টগ্রাম বিমানবন্দরের আধুনিকায়নের জন্য সম্ভাব্য চীনা বিনিয়োগ। তারপরে হচ্ছে তিস্তা নদী ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার, যেটাকে TRCM-RP বলা হয়, এবং সেখানে চাইনিজ এক্সিম ব্যাংকের অর্থায়নের ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ চুক্তি হওয়ার সম্ভাবনা। এবং এরপরে আছে প্রযুক্তিগত বিভিন্ন, বিশেষ করে যেটা গুরুত্বপূর্ণ এবং আমাদের বন্ধু, তথাকথিত বন্ধু, আমাদের শত্রুতে পরিণত হয়েছে যারা, ভারত, সেটা হচ্ছে প্রতিরক্ষা খাতে বাংলাদেশের সাথে সম্ভাব্য আমাদের যে অগ্রগতি। আপনারা জানেন বাংলাদেশের গোলা বারুদের প্রায় 80% চায়না থেকে আসে, এগুলো আজকে থেকে না, অনেক আগে থেকে। কিন্তু আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে গত 10 বছর 15 বছর একেবারে ধ্বংস করে দিয়েছে মাফিয়া হাসিনা ভারতের প্রেসক্রিপশনে। এখন আমাদের সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী এবং সাইবার বাহিনী, স্পেস, যেটাকে আমরা ডাইমেনশনাল যে বাহিনীর মধ্যে এখন অন্যতম প্রধান হচ্ছে স্পেস, যেটাকে স্পেকট্রাম আমরা বলতে পারি, অথবা সাইবার ওয়ার বলতে পারি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়ারফেয়ার এটাকে বলা হয়। তো এইটাতে বাংলাদেশের সাথে কৌশলগত যে ব্যাপারটা, সেখানে শুধু যুদ্ধ বিমান, ড্রোন এবং
আপনার ইলেকট্রোম্যাগনেটিক ওয়ারফেয়ার নিয়ে চীনের সাথে আমাদের একটা বড় ধরনের অগ্রগতি হতে পারে, যেটা আমাদের জন্য অত্যন্ত দরকার। এবং বাংলাদেশের বর্তমান যে অবস্থান, এই অবস্থানে আমরা মনে করি আমাদের যে আগামী যে 5 বছর এই সরকারের 4 মাস গেল, আপনি বলতে পারেন আরো 4 বছর 6 মাসের মধ্যে আমি মনে করি বাংলাদেশের অগ্রগতির প্রধান অংশীদার হবে চায়না। বিকজ চায়নার যে ইনিশিয়েটিভ, এখানে আরো কিছু 3-4টা ইনিশিয়েটিভ আছে, যেগুলোর মধ্যে আছে জিডিআই, জিএসআই এবং জিসিআই। এগুলো কিন্তু গ্লোবাল বিভিন্ন ইনিশিয়েটিভ, বিআরআই এর পরে চায়না এগুলো শুরু করছে। এগুলো নিয়ে ডিসকাস করতে গেলে অনেক লম্বা ডিসকাশন হবে। এগুলার যে কোনো একটাতে, দুটাতে বা তিনটাতে বাংলাদেশ জয়েন করতে পারে। এবং আপনি জানেন চায়না আমাদের এখন আমাদের সাথে ট্রেড ব্যালেন্স প্রায় 18-19 বিলিয়ন ডলার। তো চায়না ইতিমধ্যেই আমাদের অনেক প্রায় 100-র বেশি পণ্য আপনার শুল্কমুক্ত করেছে। তো ফ্রি ট্রেড এগ্রিমেন্টের একটা কথা আছে, কারণ আমাদের যে ট্রেড ব্যালেন্স এটা চায়নার পক্ষে মানে একদম অনেক বিশালভাবে। তবে চায়নার সাথে ইন্ডিয়া হচ্ছে সেকেন্ড। ইন্ডিয়া আমাদেরকে কোনো রকমের লিভারেজ দেয় না, বাট চায়না অনেক লিভারেজ আমাদেরকে দিচ্ছে। তো আমরা মনে করি চায়না এই সফর আমাদের প্রধানমন্ত্রীর, এটা বাণিজ্য, অর্থনীতি এবং কৌশলগত তিনটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমি মনে করি আমাদের প্রধানমন্ত্রী এই সফর অত্যন্ত সফল হবে। আমি যতটুকু জানতে পেরেছি প্রধানমন্ত্রীর সফরের আগে আমাদের বেশ কিছু এমনি পলিটিক্যাল বা এমনি ভিজিট ছাড়াও আমাদের পররাষ্ট্র সচিব, পররাষ্ট্রমন্ত্রী, আরো 2-1 মন্ত্রী ইতিমধ্যে ভিজিট করেছেন। এবং সম্ভাব্য এমওইউ এবং চুক্তি, যেটা জানতে পেরেছি 3টা চুক্তি হবে বড়, আর প্রায় আরো 9টা, টোটাল 9টা এমওইউ হবে, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। তো এইগুলো হচ্ছে প্রাথমিক কথা। এখন 2 শীর্ষ নেতার সাথে আমাদের প্রধানমন্ত্রীর বৈঠকে আরো হয়তো গুরুত্বপূর্ণ কিছু যোগ হতে পারে। সামগ্রিকভাবে আমি বলবো আমাদের নেতার এই ভিজিট, আমাদের প্রধানমন্ত্রীর এই ভিজিট মালয়েশিয়াতে যেমন শ্রমবাজার, সেমিকন্ডাক্টর, প্রযুক্তিগত এবং ছাত্রদের ব্যাপারে যেমন ডিসকাশন হবে, একইভাবে আমাদের চীন সফর আমাদের প্রধানমন্ত্রীর, আমি মনে করি ইট ইজ মাচ মোর ইম্পর্ট্যান্ট আমাদের দেশ হিসাবে, আমাদের যে স্বনির্ভর, স্বাধীন, গণতান্ত্রিক এবং আমাদের সার্বভৌমত্ব রক্ষার আমাদের বন্ধুরা, যেরকম আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া বেগম খালেদা জিয়া বলতেন, যেটা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সেটা হচ্ছে বিদেশে আমাদের বন্ধু আছে, আমাদের কোনো প্রভু নাই। তো সুতরাং হেড টু হেড, মেরুদণ্ড সোজা রেখে, চোখে চোখ রেখে আমরা ভারতকে জানিয়েছি যে এখানে একটা কথা না বললে হয় না, ভারতের মিডিয়া এবং ভারতের সরকার পাগল হয়ে গেছে। কেন? বিকজ তারা মানে কেন উনি ইন্ডিয়া না গিয়ে চীন যাচ্ছে? আরে ইন্ডিয়া কি জন্য যাবো আমি? তুমি তো আমাদের শত্রুতে পরিণত হয়েছ। একটা দল, একটা ব্যক্তি, একটা গোষ্ঠীকে মানুষ অতি অবশ্যই প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক চাই, কিন্তু আগে তুমি ভালো হও। আমি তোমার কোনো ক্ষতি করতেছি না, আমি তোমার কোনো ক্ষতি করতে চাই না। বাংলাদেশ বাংলাদেশের মতো থাকবে, প্রতিবেশীদের সাথে এবং সকল বিশ্বের মানুষের সাথে যারা আমাদের ফ্রেন্ড হতে চায় তারা ওয়েলকাম। আর যারা আমাদের শত্রু হতে চায়, ইট ইজ ইউর চয়েস। আমরা কাউকে শত্রু বানাতে চাই না। নিজে নিজে শত্রু যারা হয়ে গেছে, তারা যদি বন্ধু হতে চান, চেঞ্জ ইউর মাইন্ড, চেঞ্জ ইউর অ্যাটিটিউড অ্যান্ড চেঞ্জ ইউর এভরিথিং। আমাদের সাথে যদি বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক করতে চান, তাহলে সকল রকমের ছোটলোকি, সাম্প্রদায়িকতা
এবং ওই যে আওয়ামী মাফিয়া গোষ্ঠীর প্রতি দুর্বলতা, এগুলো ছেড়ে দিতে হবে। বাংলাদেশের মানুষ যা চায় সেটার পক্ষে যদি থাকেন, আর আমাদের প্রধানমন্ত্রী চীন সফর করবেন নাকি মালয়েশিয়া সফর করবেন নাকি সৌদি আরব বা আমিরাত সফর করবেন, এটা আমাদের সিদ্ধান্ত, আমাদের প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত, এই দেশের জনগণের সিদ্ধান্ত। It is not Sheikh Hasina. You cannot dictate us whatever you like. We will decide our destiny, not you guys. So thank you.